স্টার্ট ডি ব্লকের নেক্সট পার্টটি করলাম। হ্যাঁ, তো লেখো লাস্ট আমরা কালার পড়ছিলাম ডি ব্লকের মধ্যে, ঠিক আছে। আজকে শুরু হইছে তোমার ক্যাটালাইটিক বিহেভিয়ার থেকে। হেডিং লাগাও ক্যাটালাইটিক বিহেভিয়ার, মানে ডি ব্লকের প্রপার্টি পড়লাম আমরা, প্রপার্টিজ অফ ডি ব্লক। ডি ব্লক কিটা করে প্যারাম্যাগনেটিজম শো করে, ডি ব্লকের এলিমেন্ট কিটা করে কালার শো করে। তখন হচ্ছে নেক্সট যে বইছে ডি ব্লকের এলিমেন্টে কিটা ক্যাটালাইটিক বিহেভিয়ার, ক্যাটালাইটিক বিহেভিয়ার হয়ে হেডিং লাগাও। তো একটু লিখতে লাগবো, ডি ব্লক ইজ এ থিওরিটিক্যাল চ্যাপ্টার, কি বুঝছো নি? তো লেখো ডি ব্লক এলিমেন্ট ওয়ার্ক এজ এ D block element work as a catalyst. D block element work as a catalyst because they have number one, variable oxidation state. Because they have variable oxidation state. Number two, large surface area. Large surface area. ঠিক আছে, বুঝিও তো। পরীক্ষার প্রশ্ন দিকে হোয়াই ট্রানজিশন এলিমেন্ট অর ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে, বিহেভ এজ এ ক্যাটালিস্ট। এই প্রশ্ন অনেকবার আইছে। তুমি কিটা কইবা এ ক্যাটালিস্ট কিটা লিয়ে কাজ করে? প্রথম কারণ হইছে তার কিটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, ঠিক আছে, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। ভেরিয়েবল অক্সিডেশন স্টেটটা বুঝাই আমি। প্রথম কথা হইছে ক্যাটালিস্ট কে, ক্যাটালিস্ট খালি কই যে কিটা করে রিঅ্যাকশনের স্পিড রে বুস্ট আপ করে, রিঅ্যাকশনের স্পিড কিটা করে বাড়ায়। আর আফটার রিঅ্যাকশন কিটা হয়ে যায় যেরকম আছিল ওরকম আনরিঅ্যাক্টেড ফর্মে নিয়ে যায়, বাড়িয়ে যায়। ওটা তো ক্যাটালিস্ট। মানে মনে করো একটা রিঅ্যাকশন আছে এ এরো বি কনভার্ট, ওখানে মধ্যে আমি ক্যাটালিস্ট ইউজ করলাম, সি মনে করো ক্যাটালিস্ট ইউজ করলাম। তো ক্যাটালিস্টের কাজ হচ্ছে কি তা এর লগে হে প্রথম বন্ড বানাইবো, বানাইয়া এ রে আস্তে আস্তে কই লিয়ে যাইব বি লিয়ে যাইব। মানে ওরকম আর কি, এর লগে ক্যাটালিস্টে বন্ড বানাইছে, এরপরে ভিতরে ভিতরে কি যাইব এ আস্তে আস্তে কি যাইব বি তে কনভার্ট হয়ে যাব। ওখানে ক্যাটালিস্ট লাগাই দিয়েছি। এরপরে কি যাইব ক্যাটালিস্ট বি রে ছাড়ি দিব, খালি বি হয়ে যাব, ক্যাটালিস্ট সি ফর্মে বানিয়ে যাচ্ছে। মানে ক্যাটালিস্ট কি যাইব বিফোর রিঅ্যাকশনের আগে আর রিঅ্যাকশনের পরে কি থাকবো সেম থাকবে, খালি হে কিটা বলবো রিঅ্যাকশনের স্পিড বাড়াইব। মানে হে দেখো লক্ষ্য করছেন রিঅ্যাক্টেন্টের লগেও বন্ড বানায়, প্রোডাক্টের লগেও কিন্তু অল্প সময় লেগে বন্ড বানাই আছে, ঠিক আছে নি? তো ওই যে সি ক্যাটালিস্টটা মনে করো একটা রিঅ্যাকশন আছে এর থেকে বি এর মধ্যে ইউজ করছি না, এর বি কনভার্ট করার সময় সি ক্যাটালিস্ট আমরা ইউজ করছি। আবার আরো অন্য রিঅ্যাকশন আছে মনে করো ডি রে কই নিতাম এফ ও নিতাম, এই রিঅ্যাকশনে তো সি ক্যাটালিস্ট ইউজ হয়। যেমন আমরা অনেকটি ক্যাটালিস্ট করছি আয়রন, হ্যাঁ, আয়রন, প্লাটিনাম, প্যালাডিয়াম, ঠিক আছে না, নিকেল, এটা আছে না অনেকটি, ভ্যানাডিয়াম, এটা অনেকটি আমরা ক্যাটালিস্ট আছে। সবটি ক্যাটালিস্ট ভাই মোর দেন ওয়ান রিঅ্যাকশনে ইউজ করা যায়, খালি যে স্পেসিফিক একটা রিঅ্যাকশনে ইউজ এরকম তো না, অনেক রিঅ্যাকশনে তো ক্যাটালিস্ট ইউজ করি। তো ক্যাটালিস্টের কাছে কি মানে কি রকম প্রপার্টি থাকতে লাগবে, হে রিঅ্যাকট্যান্টের লগেও বন্ড করতে হইব আর প্রোডাক্টের লগেও বন্ড করতে হইব। তখন মনে করো এ হইলো, এ যে আছে এ হইলো যে ক্যাটালিস্টে এর লগে বন্ড করতে গেলে ক্যাটালিস্টের +2 চার্জ থাকতে লাগবে। কন্ডিশন থাকে না, যেমন সোডিয়ামের লগে যদি কেউ বন্ড করতে হয় সোডিয়াম প্লাস আছে এর উপরে মাইনাস চার্জ থাকতে লাগে, এটা কন্ডিশন আছে না? তো এরকম আর কি মনে করো এর লগে সি এ বন্ড করতে গেলে সি এর চার্জ কত হইতে লাগবে +2, ঠিক আছে। তখন বি এ হইলো না আমার লগে বন্ড করতে গেলে তোমার চার্জ কত হইতে লাগবে +3 হইতে লাগবে, কারণ এর লগে সি এ যে বন্ড করব এর উপরে চার্জ মিলাইয়া তো হে বন্ড করতে হইব না, আর বি লগে যখন বন্ড করব তখন বি এর উপরে চার্জ মিলাইয়া বন্ড করতে হইব। তো সি এর কাছে ক্যাপাসিটি এরকম থাকতে হইব না যে সি এ +2 বানাইতে পারে, +3 ও বানাইতে পারে, যেরকম কে করে যে জিনিসটা কে করতে পারে আয়রন Fe+2 Fe+3, ওটার উপর আমরা কি দেখো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। ডি ব্লকের মধ্যে যত এলিমেন্ট আছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে, ম্যাক্সিমামে কিটা পড়ে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়, খালি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদ দিয়ে। এটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট একটা পয়েন্ট বলছি না,
ওটার মধ্যে লেখা নিয়ে আছে কোয়েশ্চন হয় স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ছাড়া ডি ব্লকের মধ্যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ছাড়া বাকি সবে কি তারপরে মোর দেন ওয়ান অক্সিডেশন স্টেট শো করে এর লিগে তারা সবরে কি তা করা যাইব ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা যায় বুঝা গেছে জিনিসটা তো ডি ব্লকের এলিমেন্টে ক্যাটালিস্ট খেলা দেখা যায় জিগায় কইবা তারা কি তা করে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে আর তার সারফেস এরিয়া কিটা থাকবো লার্জ থাকবো সারফেস এরিয়া লার্জ কি তার লেখা লাগে কারণ ক্যাটালিস্ট যে আছে মনে করো সি যদি সারফেস এরিয়া লার্জ থাকে তাহলে বেশি নাম্বার অফ রিঅ্যাকট্যান্ট তার লগে কিটা করতে পারবো বন্ড করতে পারবো বেশি নাম্বার অফ রিঅ্যাকট্যান্ট বন্ড করতে পারলে কি দেব বেশি নাম্বার অফ প্রোডাক্ট কি দেব ফর্ম হইব এর লেগে তার লার্জ সারফেস এরিয়া লাগবে ডি ব্লকের এলিমেন্টের লার্জ সারফেস এরিয়া থাকে ক্লিয়ার নি বুঝা গেছে নি জিনিসটা ওরকম আর কি এটা গেল और এটার মধ্যে আমরা দুটো एग्जांपल লিখতে লাগো লেখো एग्जांपलের মধ্যে এক নাম্বার লেখো কন্টাক্ট প্রসেস কন্টাক্ট CONTACT কন্টাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড বানানো হয় ঠিক আছে তো সালফিউরিক অ্যাসিড বানানোর সময় আমরা একটা ক্যাটালিস্ট ইউজ করতে লাগে মানে ক্যাটালিস্টের আমরা एग्जांपल করলাম তো নিচে রিঅ্যাকশন লিখে দাও 2SO2 plus O2 2SO2 plus O2 आंसर कितना आएगा SO3 आएगा ना দুইটা SO3 आएगा তো সালফিউরিক অ্যাসিড বানানোর সময় একটা স্টেপের মধ্যে ওই রিঅ্যাকশনটা হয় SO3 বানাইতে লাগে এরপরে সালফিউরিক অ্যাসিড আইবো তো ওই স্টেপের মধ্যে এজ এ ক্যাটালিস্ট কে ইউজ হইব ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 তো দেখো ভ্যানাডিয়াম আছে ডি ব্লকের এলিমেন্ট আছে মানে ডি ব্লকের এলিমেন্ট वाला যত ক্যাটালিস্ট আছে তুমি পড়ছো ওখানে অবধি ম্যাক্সিমাম এর মধ্যে ডি ব্লকের এলিমেন্ট আছে ঠিক আছে দুই নাম্বার एग्जांपल হেবার্টস প্রসেস দুই নাম্বার প্রসেস হচ্ছে হেবার HABER হেবার্টস প্রসেস তো হেবার্টস প্রসেসে অ্যামোনিয়া বানানো হয় তো হেবার্টস প্রসেসের মধ্যে খালি কার রিঅ্যাকশন नाइट्रोजन plus 3 hydrogen is equal to ammonia to ammonia ammonia production হয় হেবার্টস প্রসেস তো এই প্রসেসের মধ্যে ক্যাটালিস্ট হিসেবে কার ইউজ করা হয় আয়রন তো আবার ডি ব্লকের এলিমেন্ট আয়রন ইউজ করা হয়েছে নেক্সট লেভেল 3 নাম্বার হাইড্রোজেনেশন এটা হচ্ছে অর্গানিকের রিঅ্যাকশন হাইড্রোজেনেশন দেখো কিতাব অ্যালকিন লইছি হাইড্রোজেন এডিশন করতাম হাইড্রোজেন মানে কি তার H2 হ্যাঁ এডিশন কি রকম হইব ডাবল বন্ড ব্রেক দুই দিকে দুইটা H অ্যাড হইছে তো এডিশন রিঅ্যাকশন মানে কি দেখো CH3 সিঙ্গেল বন্ড CH3 আর এখানে ইউজ কিটা করব আমরা প্লাটিনাম ঠিক আছে প্লাটিনাম ইউজ করতে পারি और निकेल यूज करते पारी और पैलाडियम यूज करते पारी सबटी ডি ব্লকের এলিমেন্ট আরেকটা স্পেলিং দেখো WAC 4 নম্বর দেয়া কি WAC KER''S Wacker's process WACKER''S process ये प्रोसेसটা কি তার রিঅ্যাকশন লিখে রাখো CH2 एग्जांपल টি শিখিও CH2 double bond CH2 plus half O2 তার অক্সিডেশন করা হইব কন্ট্রোলড অক্সিডেশন নরমাল অক্সিডেশন নাই কিন্তু নরমাল অক্সিডেশন করলে কি হইল না নরমাল যদি অক্সিডেশন মানে কম্বাশন যদি করতাম CO2 আর H2 পাইতাম এটা কিটা কন্ট্রোলড অক্সিডেশন মানে কি তাই কারণ তোমার ক্যাটালিস্ট ইউজ করতে লাগবে প্যালাডিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড ইউজ করলে পরে आंसर আইব एसिटाल्डिहाइड नेक्स्ट लगो 5 नंबर पॉलीमराइजेशन रिएक्शन
পলিমারাইজেশন রিঅ্যাকশন। এটা কি তার কোন কম্পাউন্ড? ইথিন। হ্যাঁ, ডেভেলপ কিন্তু একটু বোরিং চ্যাপ্টার, একটু মানে থিওরিটিক্যাল চ্যাপ্টার হচ্ছে। ইথিন লইলাম, ইথিন দিয়ে কি করতাম দেখো, মনে করো যখন হাই টেম্পারেচার হাই প্রেসার দিলাম, ইথিনের বন্ড কি আছে, ডাবল বন্ড বাঁধলি, কয়টা ইথিন আছে? কয়টা আছে? nটা। লার্জ নাম্বার অফ ইথিন হইছে, প্রত্যেকটা ডাবল বন্ড বাঁধলি দিব, বাংলা পড়ে কি পাইবো? একটা ইথিন। এরকম ওই জীবনে তার এদিকে হাত খালি, এদিকে হাত খালি, ওরকম কি হইব? দুই তিনটা ইউনিট, দুই তিনটা না, n নাম্বার অফ ইউনিট, একটা লগে একটা লাগবে নি বারবার, ঠিক আছে? তখন কি হইব আনসারটা? এরকম হোল n হইব না, এটা বারবার রিপিট হইব না। মনে করো দুইটা যদি আমি লইতাম, এটা দুইটা লইলে কি রকম হইল? একটা খুললো আর একটা ডাবল বন্ড খুলছে, খুলিয়ে দুটো একলগে কানেক্ট হইছে, তিনটা হইলে ওদিকে আরেকটা কানেক্ট হইব, চারটা হইলে আরেকটা কানেক্ট হইব। তো n নাম্বার ইউজ করছি মানে কি দেব? n নাম্বার অফ দিস ইউনিট কি দেব? রিপিট হইব। তো এটা কিটা বললো? ইথিন। আর n নাম্বার রে কিটা কই? পলি কই, আমি পলি। লার্জ নাম্বার রে কিটা কই? পলি কই। এটা কিটা বললো? পলি ইথিন, ঠিক আছে? তো ইথিন থেকে পলি ইথিন বললো। এখন এখানের মধ্যে ক্যাটালিস্ট আমরা লাগবো, এখানের মধ্যে ক্যাটালিস্ট হইছে, ক্যাটালিস্টের স্পেলিংটা লাগবো জিগলার, জিগলার নাট্টা ক্যাটালিস্ট। পরীক্ষা আইতে পারে জিগলার নাট্টা ক্যাটালিস্ট কোনটা? TiCl4 প্লাস AlC2H5 হোল 3। তো এখান থেকে জিগলার নাট্টা ক্যাটালিস্টের ফর্মুলাটা মনে রাখবে, TiCl4 আর AlC2H5 হোল 3, ঠিক আছে? আর লাগতো না কিছু। এখন হেডিং লাগাও নেক্সট, কমপ্লেক্স ফরমেশন। তোরা এনসিইআরটি সিকোয়েন্সে দেই রাউন্ড কমপ্লেক্স ফরমেশন। কোশ্চেন এরকম জিগাইবো যে ডি ব্লকের এলিমেন্টে কমপ্লেক্স কেন বানায়? কমপ্লেক্স ফরমেশন বুঝছো নি? কমপ্লেক্স কম্পাউন্ড আর কি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড और কমপ্লেক্স কম্পাউন্ড। ডি ব্লকের এলিমেন্টে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বানায় না নি? কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি দাও? যে K4 Fe CN6 এরকম টাইপের কম্পাউন্ড ডি ব্লকে বানায় কেন? ঠিক আছে? তো দেখো ডি ব্লক এলিমেন্ট ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ড বিকজ D block element form complex compound because D block element have similar size. Similar size because they have dash the number 1 small size, number 2 high Q by R ratio, small q by R ratio. Number 3 vacant orbital. Number 3 vacant orbital. ও তিনটা কারণ। প্রথম কারণ কি? তার সাইজ স্মল। যখন সাইজ স্মল থাকবো, সাইজ মানে আর রেডিয়াস যদি স্মল থাকে তাহলে পুরা রেশিওর ভ্যালু কি হইব? বাড়বো না? রেশিওর যদি কি হয়, নিচেরটা যদি ছোট থাকে তাহলে পুরা রেশিওর ভ্যালু কি হইব? বাড়বো না? পুরা রেশিওর ভ্যালু বাড়বে। তো এর দিকে তার চার্জ কিউ বাই আর এর ভ্যালু কি হইব? খুব বেশি হইব। সাইজ যার ছোট তার ভিতরে চার্জ ডেনসিটি বেশি থাকবে। সাইজ ছোট হইলে চার্জ কি থাকবে? কনসেন্ট্রেট থাকবে একটা পয়েন্টের মধ্যে, ঠিক আছে নি? তো তার ভিতরে চার্জ ডেনসিটি বেশি, তো চার্জ বাই রেশিওর ভ্যালু কি তার খুব হাই থাকবে। সেকেন্ড পয়েন্ট বোঝা গেছে? প্রথম পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট আইছে।
থার্ড পয়েন্ট কিটা তার কাছে ব্যাকএন্ড অরবিটাল আছে, ব্যাকএন্ড ডি অরবিটাল যদি হইতে লাগে স্পেসিফিক ভাবে তাহলে ডি অরবিটাল আছে। যতটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে, যেমন एग्जांपल দিছে দেখো K4 Fe CN6, এটার যখন তুমি ডিবিটি করবা, ডিবিটি করলে দেখো ডি ব্লক খালি আছে, ডি খালি আছে, ও খালি ডি এর মধ্যে কিটা করে, এটার নাম দিয়ে রেখে কিটা কই আমরা CN রে লিগ্যান্ড কই না, লিগ্যান্ডে কিটা করব মেটাল রে ইলেকট্রন দেয় না কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। তো মেটালের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে লাগবে, তখন না লিগ্যান্ডে ইলেকট্রন দিব, ঠিক আছে নি? তো মেটালের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, চার্জ ডেনসিটি বেশি আছে, এর লাগি লিগ্যান্ডে তার কাছে কিটা করতে হইব, ইলেকট্রন দিয়া তারে স্যাটিসফাই করতে লাগবে, এর লাগি তার কিটা করতে লাগবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড বানাইতে লাগবে, ঠিক আছে নি? নেক্সট পয়েন্ট, নেক্সট হইছে অ্যালয় ফর্মেশন। অ্যালয় alloy formation, तो देखो d block element generally form alloy, d block element generally form alloy, d block element কিটা করে alloy বানায়। D block element generally form किना alloy electron, because they have similar size, example देखो, example is brass, BRASS, ব্র্যাকেটের মধ্যে কপার এন্ড জিঙ্ক, ব্রাস কে আপনি মনে কপার আর জিঙ্ক মিলে গেল। এরপর একটা एग्जांपल দেখো ব্রোঞ্জ, BRONZE, ব্রোঞ্জ। কপার এন্ড টিন, টিনের ফর্মুলা কিটা SN, কপার এন্ড টিন। তো দেখো ব্রাস মানে ডি ব্লকের এলিমেন্টে কিটা লাগা কিটা করে অ্যালয় বানায়। অ্যালয় কিটা দুইটা মেটাল রে একলগে ফিউজ করা হয়ে গেছে, একলগে মিশানি হয়ে গেছে। তো দুইটা মেটাল কে আপনি মিশবো, কোন সময় মিশবো ভাবিয়ে দেখি। মনে করো ওটা একটা ডি ব্লকের এলিমেন্ট, তার মধ্যে অ্যাটম গুলা কিটা আছে এরকম ক্লোজলি প্যাকড আছে, তার নিচে আরেকটা কিটা আছে অ্যাটমের লেয়ার আছে, এটা ভাবিলাও তুমি কিটা কপার রেটম। এখন তার মধ্যে আমি কিটা করতে পারি, জিঙ্ক ঢুকাইতাম এস টু প্রিপেয়ার ব্রাস বানাইলে লেখা, তার ভিতরে আমি কিটা করতাম হইব জিঙ্ক ঢুকাইতাম হইব। তো জিঙ্কের ওটা হইছে জিঙ্করা নিয়ে কারণ ফিট করলে কন্ডিশন কি হইব, তো বসে জিঙ্কের সাইজটা যদি কপারের লগে ম্যাচ হয় তখন কি আর জিঙ্ক এখানে ঢুকতে পারবে, এই তো জিঙ্ক ব্লেন্ড হইতো না এটার লগে, বুঝলেন জিনিসটা? জিঙ্ক যে এখানে ফিট হইতো আর জিঙ্কের সাইজটা কপারের লগে ম্যাচ হইতো না। তো ডি ব্লকের এলিমেন্টের সাইজের ডিফারেন্স বেশি থাকে না, তার সাইজ শক্তির কিটা থাকে প্রায় আশেপাশে থাকে। তো এর লিগে কিটা করা যায়, দুইটা মেটাল একলগে কিটা করা যায়, ফিউজ করাইয়া অ্যালয় বানাই দেব। তো ডি ব্লকে কিটা লাগে অ্যালয় বানায়, রিজন কিটা হয় তার সাইজ কিটা থাকে, সিমিলার সাইজ থাকে, এর লিগে তারা অ্যালয় বানায়। ওটা যতটি পয়েন্ট দেখালাম সবটি পয়েন্ট থেকে একটা প্রশ্ন আইছে, দেখিলিও পিওয়াইকিউ খুলিয়া। নেক্সট প্রপার্টি মানে প্রপার্টি থেকে প্রশ্ন হয়। নেক্সট প্রপার্টি is interstitial compounds, একটু লেখা একটা লাগবে সুন্দর করে, এটাও পরীক্ষার প্রশ্ন আইছে। লেখো interstitial compound হেডিং লাগে, এটার ভিতরে লেখো those compounds which form when
very small atom, comma, such as hydrogen, comma, nitrogen and carbon get hydrogen, comma, nitrogen and carbon get trapped inside the crystal lattice of metal. Crystal lattice of metal are termed as interstitial compound. Are termed as interstitial compounds. Stop there. These compounds are generally not ionic or covalent and non-stoichiometric example TiC, capital T small I C, comma, Mn manganese, capital M small n, Mn4 capital N, Mn4 capital N, Mn4 capital N, comma, Fe3H, comma, VH 0.56. লাস্টটা দেখো কিরকম খতরনাক ভাবে লিখছি VH 0.56 এটার মানে কি মানে যদি আমি এখানে কিটা করি 100 নাম্বার অফ V লই তাইলে ভিতরে হাইড্রোজেন কয়টা থাকবো 56 মানে একটা V লইলে H থাকবো এটা 0.56 তো ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড কিটা দেখো যখন কিটা দেব আমরা ডি ব্লকের কম্পাউন্ড বানাই ডি ব্লক একটা লইলাম ডি ব্লকের যে কোনো একটা কম্পাউন্ড লইলাম এটা এরকম থাকে আমি একটু দেখাইছি তার ভিতরে কিটা থাকে কিছু খালি জায়গা থাকে ওই যে খালি জায়গা এটা হয় ভয়েড ঠিক আছে ওই যে খালি জায়গাটি আছে না এটা আমরা ভয়েড কইমু আর নাইলে হইব ইন্টারস্টিশিয়াল স্পেস ঠিক আছে ওই ইন্টারস্টিশিয়াল স্পেসের ভিতরে ছোট ছোট এলিমেন্ট লাইক কার্বন নাইট্রোজেন আর হাইড্রোজেন ট্র্যাপ করানি দিব রাখা যাব ভিতরে ঢুকায় রাখা যাব তো ভিতরে ছোট ছোট এলিমেন্ট কিটা কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন তারপরে ট্র্যাপ করলে করে যে কম্পাউন্ড বনবো এটার নাম হইছে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড মানে ডি ব্লকের ইন্টারস্টিশিয়াল সাইটের মধ্যে যখন তুমি এলিমেন্ট ছোট ছোট অ্যাড করবা তখন এটা কিটা হই দিব ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড হই দিব তাইলে ওই যে VH 0.56 এর মানে কিটা ভ্যানাডিয়ামের ভিতরে আমরা হাইড্রোজেন রে অ্যাড করছি 100 টা ভ্যানাডিয়ামের এটম থাকলে ভিতরে হাইড্রোজেন ছোট ছোট কয়টা আছে 56 টা আছে ওটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডের এক্সাম্পলটি মনে রাখবেন পরীক্ষার কিটা প্রশ্ন হয় হোয়াট ইজ ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড ডেফিনিশন দিলাম এক্সাম্পল দিলাম লগে জিগাইবো ইটস ক্যারেক্টারিস্টিক্স তো ক্যারেক্টারিস্টিক্স লেখো এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আর ডেফিনিশন প্রথম দে হ্যাভ হায়ার মেল্টিং পয়েন্ট than the pure metal pure metal থেকে তারার কিটা বেশি melting point they have higher melting point than pure metal দুই নাম্বার they are hard তারা নরমাল মেটাল থেকে আরো বেশি হার্ড they are hard second number they maintain conductivity of metal
they maintain conductivity of metal. They maintain conductivity of metal. মানে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড বানানোর পরে মেটালের কন্ডাক্টিভিটি ঠিক থাকবে, যেরকম মেটালে কারেন্ট কন্ডাক্ট করতে পারে তখনও কিতা করতে পারবো, নতুন এলিমেন্ট ঢুকানোর পরেও কারেন্ট কন্ডাক্টিভিটি ঠিক থাকবে। নেক্সট, দে আর কেমিক্যালি ইনার্ট, কিন্তু তার রিঅ্যাক্টিভিটি কমে। দে আর কেমিক্যালি ইনার্ট, এ রিঅ্যাকশন করতে পারতো না। দে আর কেমিক্যালি ইনার্ট, ঠিক আছে, ওটা গেল গেটিং এলিমেন্ট। এখন হেডিং লাগাই ভাই, और हेडिंग लगाओ स्टैंडर्ड इलेक्ट्रोड पोटेंशियल। स्टैंडर्ड इलेक्ट्रोड पोटेंशियल এখান থেকেও প্রশ্ন হয়, একটু হার্ড টপিক। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ওই যে ইলেকট্রোকেমিস্ট্রি আছে না, ইলেকট্রোকেমিস্ট্রির কিছু কনসেপ্ট আইছিল স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তো দেখো আমি কইতাম যে যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়াইতাম তখন কইতাম না রিডাকশন পোটেনশিয়াল লইয়া কথা কইমু না অক্সিডেশন পোটেনশিয়াল লইয়া কথা কইব, সব সময় প্রশ্ন থাকবো কি তার রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে নি? তো রিডাকশন পোটেনশিয়াল ডিসকাস করতাম, মানে ব্র্যাকেটে ওরকম লিখে রাখো না, ব্র্যাকেটে লেখো ই নট m2 প্লাস স্ল্যাশ m, ব্র্যাকেটে লেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এর ব্র্যাকেটে, মানে এটা কি দাও রিডাকশন বোঝার না, দেখো +2 থেকে 0 তে, তো +2 থেকে 0 তে রিডাকশন হয়। তো রিডাকশন এটা রিঅ্যাকশনটা কি হইব, m থাকবো +2, এ দেব হই ক্যাপিটাল m, মানে বাই অ্যাকসেপ্টিং 2 ইলেকট্রন, accept of 2 ইলেকট্রন, acceptance of 2 ইলেকট্রন মানে কি রিডাকশন, ওইগুলো রিডাকশন। তো আমরা স্ট্যান্ডার্ড কোন সময় বলবো, এটা তো রিডাকশন হইছে, খালি রিডাকশন পোটেনশিয়াল হইতো আছে, যখন উপরে নট লাগাইবো, নট কোন সময় স্ট্যান্ডার্ড কন্ডিশন কিটা আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন কিটা ওকে 25 ডিগ্রি টেম্পারেচার, ভেরি গুড, 298 K মানে 25 ডিগ্রি সি টেম্পারেচার থাকতে হবে, আর 1 atm প্রেসার বা 1 বার প্রেসার করি আমরা, 1 বার প্রেসার, আর কনসেন্ট্রেশন অফ আয়ন কত থাকতে লাগবে 1 মোলার। যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয় তখন তুমি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল আসবে, ঠিক আছে, লিখতে রাখো এরকম। প্রথমে টপিকটি জানি একবার একটু রিভিশন মারি আইবার আগামী ক্লাসে, আর এই আমার কইবা যে প্রথম দিকে একটা কিটা প্রবলেম আছে, মানে ভিডিও দিতাম না আইতা তো এমনি স্ক্রিনের মধ্যে লেখা ভিডিও দিতাম না, অসুবিধা হইতো পারে, যদি অসুবিধা হয় তাহলে আগামী দিনে কইবা যে প্রথম টেপট করে বুঝাই দিই। তো নিচে দুটো পয়েন্ট লিখবা, এরকম ছোট ছোট ডট ডট দিয়ে বুলেট দিয়ে পয়েন্ট লিখো। According to IUPAC, standard reduction potential is considered. Standard reduction potential is considered as standard electrode potential. স্ট্যান্ডার্ড রিডাকশন যে পোটেনশিয়াল আছে ওই যে E নট m2+/m, ওটারও কিটা ধরা হইব স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দরকার, রিডাকশন পোটেনশিয়ালটারও ইলেকট্রোড পোটেনশিয়াল দরকার, IUPAC বলছি। রাইট, নেক্সট পয়েন্ট, অ্যাকর্ডিং টু IUPAC আবার hydrogen electrode is reference electrode. Hydrogen electrode is reference electrode.
মানে হাইড্রোজেন ইলেকট্রোড যদি রেফারেন্স ইলেকট্রোড হয় তার ইলেকট্রোড পটেনশিয়াল কত হইব হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল কত 0 ওটাও লেখা হইছে ব্র্যাকেটে কিটা লিখে রাখি তো E নট হাইড্রোজেন প্লাস না প্লাস থেকে 0 হইব রিডাকশন তো প্লাস থেকে 0 এটারে 0 ধরতে হবে ঠিক আছে এখন আমরা 3D সিরিজের রিডাকশন পটেনশিয়ালটা একটু দেখুন 3D সিরিজের মধ্যে যে যে এলিমেন্ট আছে তার রিডাকশন পটেনশিয়ালটা দেখুন 3D সিরিজ দেখো 3D সিরিজ কে কে আছে 3D সিরিজের মধ্যে স্ক্যান্ডিয়াম তারপরে টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল তারপরে কপার লাস্ট হইছে জিঙ্ক ঠিক আছে তারা সবের রিডাকশন পটেনশিয়াল দেখো তারা সবের রিডাকশন পটেনশিয়াল মানে E নট হ্যাঁ M2+/M ওটার ভ্যালু দেখতাম রিডাকশন পটেনশিয়াল জানি ওটা কোন ইউনিটে থাকে ভোল্ট ঠিক আছে নি প্রথমটা রিডাকশন পটেনশিয়াল হ্যাঁ স্ক্যান্ডিয়ামটারে বাদ দাও স্ক্যান্ডিয়ামের রিডাকশন পটেনশিয়াল +2 স্টেজে নাই কারণ স্ক্যান্ডিয়ামে +2 বানায় না স্ক্যান্ডিয়ামে +3 বানায় স্ক্যান্ডিয়ামে যদি আমি কারণ লিখিও না কোনো ফারাক পড়তো না কারণ স্ক্যান্ডিয়ামে কোনো রিডাকশন পটেনশিয়ালও থাকতো না কারণ স্ক্যান্ডিয়ামে +2 চার্জই বানায় না এত +3 দেবে যখন আমরা একটু পরে আমরা এটা করব E নট M3+/M এটা কি তাই এটা রিডাকশন পটেনশিয়াল 3+ থেকে 2+ এটার সময় আমরা স্ক্যান্ডিয়ামের ভ্যালু দেখব কিন্তু যখন কোনো স্ক্যান্ডিয়ামের +2 চার্জ নাই রেখে আমরা এটা লিখলাম তাই আমরা টাইটানিয়াম থেকে শুরু করব টাইটানিয়ামের ভ্যালু থাকে -1.63 ভোল্ট ভোল্ট তাকে লেখা করতে খালি ভ্যালুটি লেখা ভ্যানাডিয়াম ভ্যালুটি লেখো তোমরা ভ্যানাডিয়ামের থাকে -1.18 ক্রোমিয়ামের থাকে -0.90 ভ্যালু মুখস্থ রাখতে লাগতো না জাস্ট একটা ট্রেন্ড দেখবাই তুমি জানো আর Mn এর হইছে ভ্যালু -1.18 আয়রনের -0.44 কোবাল্ট is -0.28 দেখো পটেনশিয়াল কিটা কমে নেগেটিভে কমে কোবাল্ট গেল নিকেল হইছে -0.25 কপার সবথেকে বেশি ইম্পর্টেন্ট 3-4 মার্ক করে রাখো আর জিঙ্ক হইছে -0.74 তো এই সিরিজের মধ্যে একটু উল্টাপাল্টা ট্রেন্ড খেয়ে দেখার কপারে প্লাস দেখার বাকি সবে মাইনাস তোটা পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা করবে কপারের রিডাকশন পটেনশিয়াল প্লাস কেন একটু পরে আমরা ডিসকাস করলাম এটা এর আগে নিচে লেখো ইন 3D series as we move left to right E naught M2+/M E naught M2+/M মানে কি তার রিডাকশন পটেনশিয়াল ঠিক আছে become less negative reduction potential become less negative দেখো স্যার নেগেটিভ এর ভ্যালু কমে না আস্তে আস্তে এটা হচ্ছে প্রথম পয়েন্ট এরকম ডট দিয়ে দিলাম নিচে একটা সেকেন্ড পয়েন্ট এটা থেকে প্রশ্ন আইছে বাট
E naught M2 plus slash M for manganese, zinc and nickel. Manganese, zinc and nickel have more negative value than expected because Mn2 plus and Zn2 plus are more stable due to half filled ব্র্যাকেটের মধ্যে 3d5 and full filled ব্র্যাকেটের মধ্যে 3d10 কনফিগারেশন। হইছে কিটা কার্বন এক্সপেক্টেড থেকে বেশি নেগেটিভ হয় Mn নিকেল আর হইছে জিঙ্ক তারা যতটুকু নেগেটিভ হওয়ার কথা আছে এর থেকে বেশি নেগেটিভ। তো প্রথম আমরা Mn আর জিঙ্কেরটা এক্সপ্লেইন করি বুঝি কিটা নেগেটিভ তারা বেশি নেগেটিভ কিনা ইলেকট্রোড পটেনশিয়াল ওটা। তো এইটার মানে কিটা +2 থেকে 0 যাইতো। তুমি ভাবিয়া দেখো জিঙ্ক +2 থেকে জিঙ্ক 0 যাইতো। জিঙ্ক +2 এর কনফিগারেশন কিটা তার জিঙ্ক 30 +2 কনফিগারেশন কিটা হবে লাস্টের দিকে থাকবো তার 3d10 4s2 থাকে 4s থেকে দুটো ইলেকট্রন বাদ গেছে এলাকা 3d10। আর যদি জিঙ্ক আইতো হয় তাহলে কিটা হবে তার কনফিগারেশন 3d10 4s2 এরকম আইতো। তো এই প্রসেসটা দেখো হইতো চাইবো না হইতো চাইতো না বুঝি। আমি কইতাম যার রিডাকশন ইলেকট্রোকেমিস্ট্রি কইতাম যার রিডাকশন পটেনশিয়াল বেশি তার রিডাকশন হইব আর যার রিডাকশন পটেনশিয়াল কম তার রিডাকশন হইতো না। তো জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল কিটা বেশি না কম নেগেটিভে আছে মানে কম আছে মানে জিঙ্কের হইতো স্যার না রিডিউস হইতো স্যার না। জিঙ্কের আমি লিখতেও দিছি লাইনের মধ্যে কিটা লিখতে দিছি জিঙ্কের যতটুকু নেগেটিভ হওয়ার কথা এর থেকে আরো বেশি নেগেটিভ। কেন নেগেটিভ হওয়ার নেগেটিভ হওয়ার মানে জিঙ্কের কি রিডাকশন হওয়ার ইচ্ছা আছে না নাই এটা কইছি। যদি রিডাকশন পটেনশিয়াল বেশি থাকে তাহলে রিডিউস হইব, যদি রিডাকশন পটেনশিয়াল কম থাকে তাহলে রিডিউস হইতে পারে। তো জিঙ্কের পটেনশিয়াল কিটা বেশি না কম কম। তো কম আছে মানে জিঙ্ক রিডিউস হইতো চাইতো না অসুবিধা এক্সপ্লেইন করতে কেন চাইতো না জিঙ্ক আছে কই +2 এর মধ্যে মানে জিঙ্ক +2 থেকে 0 দেইতো চায় না ওটা তো রিডাকশন হইতো চায় না +2 থেকে 0 দেইতো চায় না রিডাকশন হইতো চায় না ঠিক আছে মানে কেন হইতো চায় না কারণ হে কিটা আছে এটা ফুল ফিল্ড ডি পুরা কমপ্লিট আছে। এখন যদি আরো দুইটা ইলেকট্রনের লয় তাহলে তার স্টেবল সিস্টেমটা নষ্ট হইব ঠিক আছে। এত অলরেডি স্টেবল সিস্টেমের মধ্যে আছে তো হেয়ার আর ইচ্ছা নাই ইলেকট্রন আর অ্যাকসেপ্ট করার তো তার রিডিউস হওয়ার ইচ্ছা নাই এর লেগে তার ভ্যালু কিটা আইব নেগেটিভ আইব। ঠিক সেম ঘটনা Mn এর মধ্যে Mn এর কত ভাবে দেখো Mn +2 থেকে Mn যাই Mn 25 অ্যাটমিক নাম্বার তো 3d কত আছে 5 আছে আর যদি 4s2 3d5 মানে যদি তাহলে কিটা আছে এটা বলছে অলরেডি কিটা আছে স্টেবল স্টেটে আছে আর ইলেকট্রন লওয়ার ইচ্ছা আছে না ইলেকট্রন লওয়ার ইচ্ছা নাই মানে তার টেন্ডেন্সি নাই +2 থেকে কই দিত 0 যেতে এর লেগে তার ভ্যালু কিটা নেগেটিভ। তো জিঙ্কেরটা নেগেটিভ কিটার লেগে আর Mn এরটা নেগেটিভ কিটার লেগে তার ফুল ফিল্ড আর হাফ ফিল্ডের
স্টেবিলিটি লিগে। তো নিকেল যেটা আছে, নিকেল এখানে তো নিকেলও লেখা আছে, নিকেলের রিজনটা নিচে লিখলাম, প্যারা চেঞ্জ করে লেখো। ফর নিকেল E naught is more negative than expected due to, for nickel E naught is more negative than expected due to its high negative value of hydration enthalpy, high negative value of its hydration enthalpy. Enthalpy. এখন দেখো এই জায়গাটা একটু বুঝাই দিই। আমরা তো রিডাকশন পটেনশিয়ালের কথা কইলাম, মানে আমরা ই নট ওটার কথা কইলাম, মানে +2 থেকে 0 নিতাম। তো মেটাল শুরুতে কি +2 থাকে নি, মেটাল জন্মন পরেও কি +2 হয়ে যায়। মেটাল তো জন্মন পরে তো m থাকে, m সলিড, ঠিক আছে। তারে আস্তে আস্তে কই দাও হইব, আমি +2 নিতাম, এক স্টেপ হইতো না +2 যাওয়া। প্রথম ধাপটা প্রথম মেটাল সলিড রে মেটাল গ্যাসও নিতে লাগবে, কেন মেটালের কাছ থেকে ইলেকট্রন দুইটা বার করতাম না, +2 স্টেটও নিতাম। তো মেটালের প্রথম সলিড থেকে কিটা করতে লাগবে, গ্যাসিয়াস স্টেট নিতে লাগবে। সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে নেওয়ার প্রসেসের মধ্যে যে হিট লাগবে, হিট দিব না আমরা এখানে, হিট দিতে তো সলিড কি হইব, গ্যাস হইব। সলিড রে গ্যাসও নিতে গেলে যে এনথালপি লাগে তারে আমরা কই অ্যাটমাইজেশন এনথালপি, চ্যাপ্টার পড়ছি। অ্যাটমাইজেশন এনথালপি মানে কিটা, একটা কম্পাউন্ড রে ভাঙিয়া তার ভিতরে যত অ্যাটম আছে সব অ্যাটম রে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করার প্রসেস, মানে মেল্টিং পয়েন্টের মতো কিছুটা। মেল্টিং পয়েন্ট এক্স্যাক্টলি না, মেল্টিং পয়েন্টের মতো। কিটা করতাম, এলিমেন্টে ভাঙতাম, ভাঙিয়ে কিটা করতাম, যে স্টেটও আছে না এখানে তারে কইলিয়ে দিতাম গিয়া, সলিডও থাকবো, সলিড থেকে তারে কইলিয়ে দিতাম গিয়া গ্যাসের মধ্যে কনভার্ট করতাম, গ্যাসের গ্যাসিয়াস অ্যাটমের মধ্যে কনভার্ট করতাম। মানে এখানে m বলতে m এর একটা কম্পাউন্ড, m রে ভাঙিয়ে তার ভিতরে যত অ্যাটম আছে সব অ্যাটম বার করে লিছি গ্যাসিয়াস ফর্মে। ওই প্রসেসের নাম কিটা, এনথালপি অফ অ্যাটমাইজেশন। ওটার ভ্যালু পজিটিভ হইব, পজিটিভ মানে এনথালপি হিট আমরা সিস্টেম রে দিলাম, আমরা দিব না এই প্রসেসে হিট, এর লেখা পজিটিভ। আচ্ছা, এখন দেখো ফ্রেন্ড m তো গ্যাস হয়ে গেছে, তার কাছ থেকে প্রথম একটা ইলেকট্রন ছুটাইলাম, প্রথম একটা ইলেকট্রন ছুটাইলে হে কিটা হইব, m প্লাস হইব। ইলেকট্রনটা ছুটাইলে দিলে ইলেকট্রন দিতে কোন দিকে লাগবে, দিকে না, এটার মানে কিটা m আছে, m প্লাস হয়ে গেছে, একটা ইলেকট্রন ছাড়ি দিছে, ঠিক আছে। এই প্রসেসের নাম কিটা, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজ করতে যে এনার্জি লাগে আয়োনাইজেশন এনার্জি, এটার ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে, আয়োনাইজেশন এনার্জি সব সময় পজিটিভ হয়। আয়োনাইজ করতাম মানে কিটা, অ্যাটমের লাস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে কিটা করতাম, রিমুভ করতাম, তখন বাইরের থেকে কিটা করতে লাগবে, আয়োনাইজেশন এনার্জি দিতে লাগবে টু ব্রেক দিস অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে নি। আচ্ছা, তো ওখানে তো কিটা হইছে +2 গেছে না, এখন +2 যাইতো, +2 যাওয়ার লিগে নেক্সট স্টেপ লাগবে, m প্লাস যেটা আছে এত গ্যাস আছে, তার কাছ থেকে আরেকটা ইলেকট্রন ছুটাইয়া কিটা করতাম, m+2 গ্যাস আরেকটা ইলেকট্রন, তখন যে এনার্জি লাগবে ওইটা আমরা বলব সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এটাও পজিটিভ, ঠিক আছে। তাহলে m এখন কি হয়ে গেছে, m+2 গেছে কেন, আমরা যেটা দরকার m+2 গেছে কেন, লক্ষ্য করো ওখানে কিন্তু এক্স্যাক্টলি আমরা যেটা দরকার এটা গেছে না, কারণ আমরা দরকার হইছে m+2 একোয়াস দরকার, একোয়াস, এটা কি তাইছে m+2 গ্যাস আইছে, তো m+2 গ্যাস রে m+2 একোয়াসে কেমনে কনভার্ট করব, জল দিলেও দিব, আয়নটা কিটা করতাম, জলের মধ্যে ডিসলভ করতাম, ঠিক আছে নি। ওই প্রসেসের নাম হইছে কিটা, হাইড্রেশন এনার্জি। আর হাইড্রেশন এনার্জির ভ্যালু সবসময় কিটা থাকে, নেগেটিভ। এটা এখানে
একটা পজিটিভ আয়নরে যখন তুমি হাইড্রেট করবা ওয়াটারের মলিকিউলে তারে সব দিক থেকে কিতা করব সারাউন্ড করব না এরকম। তো সারাউন্ড করলে এয়ার ফ্রি রইছে নি, আগে প্লাস আয়নটা কিটা আছে, আগে ভাবিলা প্লাস আয়নটা ফ্রি আছে, তখন তারে যেমন জলের মধ্যে ডিসলভ করছো, জলের সব দিক থেকে তারে সারাউন্ড করে রাখছে, সারাউন্ড করলে তার মোবিলিটি কিটা হয়ে গেছে, বাড়ছে না কমছে, এ দৌড়ে তো পারবো না, পারতো না, পারতো না, তো তার লগে কতটা মলিকিউল তারে দৌড়ে রাখছে, তো তার মোবিলিটি কমে গেল না, মানে তার আগে এনার্জি কিটা আছে বেশি আছে, জলের মধ্যে ডিসলভ হওয়ার পরে তার এনার্জি কমে গেছে, তো বাকি এনার্জি কিটা করলো রিলিজ করছে, ঠিক আছে নি? তো 1 মোল আয়ন রে জলের মধ্যে ডিসলভ করলে পরে যে এনার্জি রিলিজ হইব না অ্যাবজর্ব হইব, এনার্জি কমে তো রিলিজ হইব, যে এনার্জি রিলিজ হইব এটা নাম কিনা হাইড্রেশন এনার্জি, বুঝছেন হাইড্রেশন এনার্জি কিটা। তাহলে ওই যখন আমরা রিডাকশন পটেনশিয়াল ডিসকাস করতাম হইব, তখন ও তিনটা এনার্জির কথা আমরা মাথায় রাখতে লাগবে, তিনটা এনার্জির মধ্যে তিনটা না তিনটা আয়নিক এনার্জি দুটোর একটা নাম্বার দিলাম আর কি, ও তিনটার মধ্যে ভালো করে দেখেন প্রথম দুইটা যে আছে এটি পজিটিভে ভ্যালু থাকে আর লাস্টেরটা যেটা থাকে নেগেটিভে থাকে। তো একটা এলিমেন্টের রিডাকশন পটেনশিয়াল পজিটিভ আইবো না নেগেটিভ আইবো কেমনে ডিসাইড করব, ওই ভ্যালু দেখিয়ে, যদি পজিটিভ ভ্যালুগুলা বড় থাকে তাহলে आंसर পজিটিভ আইবে, রিডাকশন পটেনশিয়াল পজিটিভ আইবে, যদি নেগেটিভ ভ্যালু বড় থাকে তাহলে आंसर নেগেটিভ আইবে। তো তোমার যদি পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা যে নিকেল কিতার লিগা তো নেগেটিভ, নিকেলের তো হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কিচ্ছু নাই, নিকেল তো 3d8 হাফ ফিল্ড ফুল ফিল্ডের কোনো কেস নাই, তো নিকেল কিতার লিগা নেগেটিভ, তুমি आंसर কিতা হবে নিকেলের হাইড্রেশন এনার্জি বেশি, হাইড্রেশন এনার্জি বেশি মানে কিতা নেগেটিভ টার্মটা বেশি, এর লিগা হে নেগেটিভ, ঠিক আছে না, বুঝলেন জিনিসটা? তো ওই জিনিসটা এখন লেখো, ভিডিও পজ করিয়া লেখো। তাহলে ওটার বেসিসে আমরা এখন দুইটা প্রশ্ন ডিসকাস করব যেটা পরীক্ষাতে আইছে। প্রথম প্রশ্ন এনসিইআরটি প্রশ্ন, why E naught M2 plus slash M ওরকম লিখবা আর কি, কারণ এরকম লেখা আছে ওই যে ওরকম লেখা, value for E naught M2 plus slash M value for copper is positive। দেখো উপরে যে আমি 3D সিরিজের চার্ট দেখাইছি, ও 3D সিরিজের মধ্যে দেখো কপারের ভ্যালু কত, প্লাস 0.34, বাকি সবটির মাইনাস এটার প্লাস কেনে, বেতালা বেতালা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন দেখো ভালো করে বুঝিয়ে দেখো, নিচে লেখো আনসারটা লিখলাম তাহলে বুঝিয়ে দিবা, ডিউ টু শর্টকাটে লিখলাম ডিউ টু হাই এনথালপি অফ অ্যাটমাইজেশন, high enthalpy of atomization bracket of symbol delta AH small a delta AH যেটা আগে লিখছি delta AH তো বলতে delta AH and low hydration energy। একটু আগেও কইছি দেখো আমি কার পটেনশিয়াল পজিটিভ হইব কার পটেনশিয়াল নেগেটিভ হইব কিটা দিয়ে ডিসাইড করব, ওই তিনটা এনার্জির ভ্যালু দিয়ে। জিঙ্কের লেগে দেখা গেছে ও যে এনথালপি অফ অ্যাটমাইজেশন আছে এটার ভ্যালু খুব হাই, জিঙ্করে ভাঙতে গেলে গ্যাসের স্টেটে দিতে গেলে খুব বেশি এনার্জি লাগে, তো জিঙ্কের এনথালপি অফ অ্যাটমাইজেশন বেশি হাই আর হাইড্রেশন এনার্জি কিটা বেশি কম, তাহলে নেগেটিভটা কম পজিটিভটা বেশি, এর লেগে তার পটেনশিয়াল পজিটিভ হবে, অতটুকু লেখলো। খেনে আইছে কিতা আইছে এটা বেশি ডিপ কেমিস্ট্রি ঢুকিয়ে গেলে হারাই দিবে, ঠিক আছে না, অতটুকু মনে রাখলেই সব দিন, বুঝছো জিনিসটা? তো জিঙ্কের খেনে পজিটিভ, জিঙ্কের না সরি কপারের কথা বলা, কপারের এনথালপি অফ অ্যাটমাইজেশন হাই আর হাইড্রেশন এনার্জি লো, এর লিগা পজিটিভ আছে, ঠিক আছে। নেক্সট আরেকটা কোশ্চেন, why there is irregularities IRRE irregularities in E naught M2 plus slash M
value for 3D series. Answer: due to variation in first first and second ionization energy. ঠিক আছে নি? এটা কইছে দেখো মানে তার যে ভ্যালুগুলোর মধ্যে কোনো রেগুলারিটি নাই, বাড়ে কমে মাঝখানে যাহাতা হয়ে যায়, কেন হয়ে যায় এরকম? কারণ ওই যে আয়োনাইজেশন এনার্জি আছে না, সব এলিমেন্টের সমান নেই কিনা, সেই কেউতাম বেশি কেউতাম কম, কেউ পজিটিভ বেশি হয়ে যায়, কেউ নেগেটিভ বেশি হয়ে যায়, ঠিক আছে নি? এর লেগে কি দেখবো রেগুলার কোনো একটা ভ্যালু তুমি পাই যায় না। হ্যাঁ, নিচে প্যারাগ্রাফ করে একটা কথা লিখিলাম আজকে ট্রান্সফার করে। কপারের ভ্যালু কিটা দেখলাম আমরা পজিটিভ, মানে ভাবিয়ে দেখছেন ক্লাস যে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির ক্লাস করছি, এটার মধ্যে দেখছেন কপার কিটা হাইড্রোজেনের নিচে আছে না উপরে আছে, এরকম করছিলাম মানে কাশীনাথ का माली आलू जरा फीके पकाता है कौन है आगे आओ। কাশীনাথ का माली आलू जरा फीके पकाता है, হে মানে হাইড্রোজেন, এরপরে কোন মানে কপার, মানে হাইড্রোজেনের নিচে আছে কপার, হাইড্রোজেনের পটেনশিয়াল কত? 0, কপার কিটা 0 এর নিচে মানে পজিটিভ, ইনক্রিজিং অর্ডারে যাইতাম চারটা, তো কপার পজিটিভ, তো কপার হাইড্রোজেনের নিচে মানে কপারে হাইড্রোজেনরে ডিসপ্লেস করতে পারবো নি? টেনার কথা ভাবিয়ে দেখো, নিচের মেটালে উপরেরটারে ডিসপ্লেস করতে পারতো না, এরকম কইতাম না আমরা। তো সেম ঘটনা, তো হাইড্রোজেনের নিচে কপার আছে, তো কপারে হাইড্রোজেনরে ডিসপ্লেস করতে পারতো না, ওটাই দেখতাম। দেখো সিন্স কপার হ্যাজ পজিটিভ রিডাকশন পোটেনশিয়াল, it do not liberate hydrogen gas, it do not liberate hydrogen gas from dilute acid, মানে সব মেটালের টেন্ডেন্সি কি থাকে, অ্যাসিডের লগে রিঅ্যাক্ট, মেটালের প্রপার্টি ওটা কেন করছিলা, অ্যাসিড মেটালের লগে অ্যাসিড রিঅ্যাক্ট করলে কি হইব, হাইড্রোজেনকে ডিসপ্লেস করে যায়, করলে পরে কি হয়ে যায়, হাইড্রোজেন গ্যাস বাইর হয় এখান থেকে, যেটা পপ সাউন্ড করে জ্বলে, আর বাকি কি হইব কপার আর ক্লোরাইড বনবে। কিন্তু কপার এই রিঅ্যাকশন পারতো না, ওখানে তো বললাম কপার হাইড্রোজেনের নিচে আছে পটেনশিয়ালের দিক থেকে, এলে কপারে হাইড্রোজেনের ডিসপ্লেস করতে পারতো না, মানে এই রিঅ্যাকশন কপারে দেখাইতেও পারতো না, লিখে ওরকম ক্রস তো রিঅ্যাকশনটা লিখে এরকম ক্রস দিলাম, নিচে প্যারা চেঞ্জ করে লেখো বাট কপার রিঅ্যাক্টস উইথ, মানে কপার অ্যাসিডের লগে রিঅ্যাক্ট করতে পারে না, বাট কপার রিঅ্যাক্ট উইথ strong oxidizing acid like HNO3 and H2SO4, মানে এই রিঅ্যাকশনে দেখো কপার 0 থেকে হয়ে গেছে +2 তে গেছে, মানে অক্সিডেশন হয়ে গেছে, কিন্তু কপার তো অক্সিডেশন হওয়ার ইচ্ছা নাই, কপার রে অ্যাসিডে অক্সিডাইজ করতে পারতো না, তার তো রিডাকশন পটেনশিয়াল বেশি, তার ইচ্ছা লাগবে রিডিউস হইতো, অন্যরে হে অক্সিডাইজ করতে, তারে তো অক্সিডাইজ করতে পারতো না, ঠিক আছে না? কিন্তু তারও অক্সিডাইজ করা যায় যদি আমি কিটা করি পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট লই, কিটা সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, তারা কিটা খুব গুড অক্সিডাইজিং এজেন্ট, তারা জুড়ে কিটা করব কপার রে অক্সিডাইজ করে দিব, যদি এটা দেই তাহলে आंसर আইবো কপার সালফেট প্লাস দেখো প্লাস SO2 প্লাস H2O, যদি নাইট্রিক অ্যাসিড দেই HNO3, এটা একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট,
নাইট্রিক অ্যাসিড দুই রকম দেওয়া যাবে, ডাইলুট নাইলে কনসেন্ট্রেটেড। যদি ডাইলুট নাইট্রিক অ্যাসিড দেই তাহলে একটা আনসার, যদি সেম রিঅ্যাকশন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়া করি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে আনসার আলাদা, Cu NO3 whole 2 plus NO2 plus H2O। তো দেখো এই দুটো তিনটা রিঅ্যাকশনের মধ্যে কি দাও কপারের অক্সিডেশন হয়ে যায়। কেন আর কারণ দেখি আমরা কিটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট জুড়ে তার অক্সিডেশন করবে, ইটি ছাড়া অন্য অ্যাসিড দিলে কপারের রিঅ্যাকশন করতে না, কারণ কপারের পটেনশিয়াল কিটা পজিটিভ। ঠিক আছে নি? আজকে তাও কতটুকু আমরা +2 ও রিডাকশন পটেনশিয়াল দেখছি, +2 থেকে 0। আগামী ভিডিও বা ক্লাসের মধ্যে +3 থেকে দেখবা রিডাকশন পটেনশিয়াল, আগামী ক্লাসে শেষ হয়ে যাবে।